Hello everyone, Assalamu alaikum. This is A.K. Azad. Today I would like to talk about an important topic, সোনার তরী। এই ভিডিওর মাধ্যমে তোমরা সোনার তরীর মূল বক্তব্য, প্রশ্ন, ইভেন এমসিকিউ সহকারে সঠিক ধারণা পেয়ে যাবা। লেটস সি ফার্স্ট অফ অল সোনার তরী। সোনার আবার তরী হয় নাকি, আর যদিও হয় সোনার তরী কিভাবে হয় একটু বুঝিয়ে বলতেছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। মূল বক্তব্য, বর্ষাকাল, একজন কৃষক তার জমিতে ধান কাটতেছিল। তার জমিটা ছিল দ্বীপের মতো, চতুর্দিকে শুধু পানি আর পানি। প্রায় ধান কাটা শেষ অবস্থায় আকাশে প্রচুর কালো মেঘ জমা হয়েছে। যে কোনো সময় ঝড় তুফান বা বৃষ্টি হতে পারে। ধান কাটা প্রায় শেষ, সে ধানগুলো নদীর পাড়ে রেখে বসেছিল। হঠাৎ করে দেখে সে গান গেয়ে মানে তরিবে নৌকা বেয়ে একজন মাঝি আসতেছে। তখন এই মাঝিকে দেখে মনে হচ্ছিল সে তাকে অনেক চেনা চেনা মনে হচ্ছিল। তখন মাঝি আসলো, আসার পরে তার নৌকার মধ্যে সবগুলো ধান রাখলো। নৌকার মধ্যে যখন সবগুলো ধান রাখলো, নৌকার মধ্যে আর জায়গা ছিল না। তখন এক কৃষক মাঝিকে বলল, তোমার নৌকাতে আমাকে নাও। তখন মাঝি বলেছিল, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দান গিয়েছে বড়ি। মানে নৌকাটা ছোট একটি নৌকা, নৌকার মধ্যে কোনো জায়গা নেই। তুমি যদি নৌকার মধ্যে উঠো তাহলে নৌকাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। শূন্য নদীর তীরে রোহিণী পড়ে যা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে সে কি করলো? নদীর পাড়ে একা একা বসে রইল এবং যা ছিল সবকিছু সোনার তরী নিয়ে গেল। সোনার তরী একটি রূপক কবিতা। এখানে সোনা যেমন মূল্যবান, ঠিক তেমনি নৌকাও তেমন মূল্যবান। এখানে সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। অনেক ইম্পর্টেন্ট কথা, সোনার তরী বলতে কাকে বোঝানো হয়েছে? মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে, যেখানে ব্যক্তির স্থান হয়নি কিন্তু তার কর্ম বা কাজের স্থান হয়। আর মাঝি হলো মহাকালের প্রতীক। এখানে কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। মানে কৃষক বলতে রূপক অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। ফসল বা ধান বলতে বোঝানো হয়েছে কবির কাজগুলো। অর্থাৎ কবি সারা জীবন যে গল্প, নাটক, কবিতা, উপন্যাস এগুলো লিখেছিলেন, এই সবগুলো তিনি নৌকায় উঠিয়ে দিয়েছেন। কৃষক যেমন নৌকার মধ্যে তার সবগুলো দান বা কর্মকে উঠিয়ে দিয়েছেন, ঠিক তেমনি এই রবীন্দ্রনাথ ঠাকুর মানে কৃষক বেশে রবীন্দ্রনাথ ঠাকুরও কি করেছেন? তার সবগুলো কাজ, তার জীবনের সবগুলো কাজ কোথায় উঠিয়ে দিয়েছেন? নৌকার মধ্যে উঠিয়ে দিয়েছেন। নৌকাটা কি ছিল? মহাকালের প্রতীক, যেখানে তার কাজগুলো জায়গা হয়েছিল বাট তার কিন্তু জায়গা হয়নি। কবি জীবনের শেষ পর্যায়ে এসে বুঝতে পারলেন তিনি যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কবিতায় তিনি বলতে চেয়েছেন তার জীবনের যত কর্ম বা যত সাহিত্যকর্ম বা কাজগুলো আছে পরবর্তী প্রজন্ম যাতে মনে রাখে বা সময়ের বিবর্তনে যাতে এগুলো হারিয়ে না যায়, এবং সাহিত্যকর্ম যাতে মানুষ সারা জীবন মনে রাখে এবং কখনো যাতে তার কর্মগুলো না ভুলে যায়, আর তার কর্মের মাধ্যমে সে আমাদের মাঝে বেঁচে থাকতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন কবিতা এবং কবিতার ইম্পর্টেন্ট লাইন ও প্রশ্নগুলো আলোচনা করে দিব। তোমরা খুব ভালোভাবেই জানো পরীক্ষায় জাস্ট কবিতার লাইনগুলো প্রশ্ন আকারে আসে। এইগুলো আলোচনা করে দেওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ কানেক্টেড উইথ মি। এই যে কবিতাটা প্রথমেই শুরু হয়েছে, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা। অর্থাৎ আকাশে অনেক কালো মেঘ জমা হয়েছে, একটি বর্ষাকাল, আকাশের অবস্থা খুব খারাপ।
কবি কি করেছে, কুল মানে নদীর পাড়ে বসে আছে, সে কোনো বর্ষা পাচ্ছে না। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে কি? এখানে কৃষক রূপী কবি তিনি নিঃসঙ্গ এবং অসহায় অবস্থার কথা বলেছেন। দেখো, ধানগুলো কিন্তু নৌকাতে নিয়ে গিয়েছিল সোনার তরীতে, কিন্তু এখন সে কুলে একা 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 বসে আছে, সে নিঃসঙ্গ, এই কথাগুলো বোঝাতে চেয়েছেন। তারপরে কবিতা আসে, রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা, খুরো নদী খরদারা খর পরশা, মানে অনেক রাশি রাশি বাড়া বাড়া মানে অনেক বেশি বেশি পরিমাণে ধান কাটা হয়েছে, ধান কাটা শেষ, বড়া নদী খুরো দ্বারা খর পরশা, মানে নদীর অবস্থা খুব খারাপ, ধারালু বর্ষার মতো পানি প্রবাহিত হচ্ছে বা স্রোত প্রবাহিত হচ্ছে। এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, বড়া নদী খুরো দ্বারা খর পরশা বলতে কি বুঝো? এখানে কবি বুঝাতে চেয়েছেন বর্ষাকালে নদীতে কুরের মতো ধারালু স্রোত কি হয়, প্রবাহিত হয়। এই যে ধারালু স্রোতগুলো বা এই যে পানি যে প্রবাহিত হয়েছে, যে কোনো সময় তার জমিটা বা তার ফসলগুলো নদীর পানিতে বিলীন হয়ে যেতে পারে। একখানা ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, মানে ছোট্ট একটা জমি, সে একা বসে আছে, চারিদিকে বাঁকা জল মানে শুধু পানি আর পানি, করেছে খেলা। এখানে এই লাইনটা পরীক্ষা আসে, একখানা ছোট ক্ষেত আমি একলা, মানে একখানা ছোট ক্ষেত, দ্যাট মিনস পৃথিবীকে বোঝানো হয়েছে। আমি একলা মানে কি, কবি অ্যালোন, মানে কবি একা, সেদিন নিঃসঙ্গ অবস্থার কথা এখানে প্রকাশ করতে চেয়েছে। কারণটা কি দেখো, যখন তার ধানগুলো নৌকার মধ্যে দিয়ে দিল তখন তো সে নিঃসঙ্গ একা হয়েছিল, সেখানে কেউ ছিল না। অর্থাৎ এই যে এইটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন, এই পৃথিবী কর্মময়, সবাই সবার মতো ব্যস্ত থাকে, কেউ কারো কোনো খোঁজ খবর রাখে না। নিজেকে কবি এখানে কি প্রকাশ করতে চেয়েছেন, সে খুব একা এবং নিঃস্ব। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এই যে এটি একটি ইম্পর্টেন্ট লাইন। বাঁকা জল বলতে এখানে অনন্তকালের স্রোতের প্রতীক বোঝানো হয়েছে। খেয়াল করো, বাঁকা জল বলতে কি বোঝাতে চেয়েছে, অনন্তকাল স্রোতের প্রতীক বোঝাতে চেয়েছে। বাঁকা জলের খেলা দেখে কৃষকের মনে সৃষ্টি হয়েছিল ঘন ঘন আশঙ্কা, যেখানে সৃষ্টি স্রোতে কৃষকের ফসল বিলীন হয়ে যেতে পারে, ঠিক তেমনি কৃষক বেশে কবির মনও ওই ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে, কালের বিবর্তনে তার সৃষ্টি না যাতে ভেসে না যায়। তারপর লেখা আছে, গান গেয়ে তরিবে কে আসে যেন, দেখি যেন মনে হয় চিনি উহার, এরকম কিছু লাইন লেখা আছে। অর্থাৎ গান গেয়ে, তরি মানে কি, নৌকা বেয়ে একজন লোক আসতেছে, মানে ওই লোকটাকে মাঝি আসতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে কৃষক মনে হয় তাকে মনে হয় আমি চিনি। তারপরে মাঝিটা আসলো, আসার পরে সে কি করলো, কৃষক তার ধানগুলো সবগুলো নৌকার মধ্যে উঠিয়ে দিল, মানে থরে ভিতরে সুন্দর করে সাজিয়ে দিল। এখান থেকে প্রশ্ন আসে, যা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ মহাকালের কাছে ব্যক্তি মানুষ মূল্যহীন, যেখানে শুধুমাত্র সৃষ্টিকর্ম মানে তার কাজগুলো জায়গা হয়, তার জায়গা হয় না। দেখো, কৃষকের কাজগুলো তার নৌকার মধ্যে জায়গা হয়েছিল, কিন্তু তার জায়গা হয়নি। এখানে রূপ করতে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা বুঝাতে চেয়েছেন যে মহাকাল তার কাজগুলো নিয়ে যায়, তাকে ফেলে যায়। তোমরা একটু ভালো করে শোনো, যখন খ প্রশ্নের উত্তর করবা, আমি তো আর ডিটেলস বলতেছি না, একটু একটু বলতেছি, অ্যাকচুয়ালি তোমরা কিভাবে লিখবা। এখানে প্রথমে এইভাবে শুরু করবা যে এই যে সোনার তরী একটি রূপক কবিতা, আর এখানে কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কবিকে বোঝানো হয়েছে, আর হলো এই যে কৃষকের কাজ বা ধানগুলো বা ফসলগুলো, এগুলো বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা কর্ম বা কাজগুলোকে বোঝানো হয়েছে। সোনার তরী বলতে মহাকালকে বোঝানো হয়েছে। তারপরে কথাগুলো সুন্দরভাবে বানিয়ে লিখবা। সকলেই
দিলাম তুলে থরে বিথরে, অর্থাৎ এখানে কৃষক তার যেই কাজগুলো করেছেন সবগুলো তার নৌকার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সকল কর্মগুলো কোথায় উঠিয়ে দিয়েছেন? নৌকার মধ্যে উঠিয়ে দিয়েছেন। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দান গিয়েছে বড়ি। এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ মাঝি যখন কৃষকের ধানগুলো তার নৌকায় নিল, নৌকায় নেয়ার পরে নৌকার মধ্যে একটু জায়গা ছিল না। যখন এই কৃষক নৌকার মধ্যে উঠতে চেয়েছিল তখন মাঝি বলেছিল যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দান গিয়েছে বড়ি। অর্থাৎ নৌকার মধ্যে যে দানগুলো দেয়া হয়েছে ওই দানগুলোই নৌকার অবস্থা ডুবুডুবু হয়ে গিয়েছে। আপনি যদি নৌকার মধ্যে উঠেন তাহলে নৌকাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। এইটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছে? মানে লেখকের সৃষ্টিকর্ম, লেখকের কাজগুলো নৌকার মধ্যে জায়গা হয়েছে, কিন্তু তার নৌকার মধ্যে জায়গা হয়নি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ শ্রাবণ মাস, সাধারণত এটা হলো বর্ষাকাল। এই শ্রাবণ মাসে আকাশে প্রচুর পরিমাণে কালো মেঘ থাকে, মেঘ অনেক ঘোরাফেরা করে। এই মেঘগুলো দিয়ে কবি দুর্যোগের আগমন দেখতে পেয়েছেন, দুর্যোগের আশঙ্কা দেখতে পেয়েছেন। আকাশের অবস্থা যে খারাপ, যে কোনো সময় তার কৃষকের যেমন তার জমিটা বিলীন হয়ে যেতে পারে, ঠিক তেমনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেছে যে তার কাজগুলো যাতে বিলীন না হয়ে যায়। তারপরে আছে শূন্য নদীর তীরে রুহিনু পরি, যা ছিল নিয়ে গেল সোনারি তরি। এখানে পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসে, শূন্য নদীর তীরে রুহিনু পরি মানে কি? কৃষক বেশে কবি নিঃসঙ্গ, অপূর্ণতা, আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত দিয়েছেন। এখানে কৃষক বেশে কবি কি এখানে নিঃসঙ্গ, অপূর্ণতা মানে তার কাজ সম্পূর্ণ হয় নাই, আসন্ন মানে সামনে, অনিবার্য মানে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, তিনি তার মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন। এখানে কবি বলেন মহাকাল আমার সর্বত্র লইয়া যায় বটে, মানে এই নৌকা বা যা সবকিছু আমার নিয়ে যায় কিন্তু আমাকে ফেলে যায় এই অবহেলায় অনাদরে। অর্থাৎ নৌকার মধ্যে তার সব কাজগুলো জায়গা হয়েছে, তার জায়গা হয় নাই, সে এখানে অবহেলায় অনাদরে অযত্ন পড়ে আছে। সোনার তরী কবিতায় যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে, সোনার তরী কবিতায় কবি জীবন দর্শনটি হলো মহাকালের স্রোতে মানুষ ভেসে যায় কিন্তু তার সৃষ্টিকর্ম কি হয়? থেকে যায়। অর্থাৎ মহাকালের স্রোতে মানুষ বা তার ওই ব্যক্তি ভেসে যায়, মানে ব্যক্তি থাকে না কিন্তু তার সৃষ্টিকর্মগুলো থাকে। দেখো এই কৃষকের কাজগুলো নৌকায় জায়গা হয়েছিল, বাট কৃষকের কিন্তু জায়গা হয়নি। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজগুলো নৌকায় জায়গা হয়েছে, বাট তার জায়গা হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি এমসিকিউ এবং কয়ের প্রশ্নগুলো আলোচনা করে দিব। তোমরা খুব ভালো করে জানো কয়ের প্রশ্ন এবং এমসিকিউ কিন্তু সেম হয়ে থাকে। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এ কথাটা অনেক ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতাটি কোন মাত্রায় রচিত? উত্তর, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো বানু সিংহ। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় গুরু, নোবেল বিজয়িতা বা বিশ্বকবিও বলা হয়। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান। তিনি সর্বপ্রথম মাত্র 15 বছর বয়সে কাব্যগ্রন্থ লিখেন, মানে মাত্র 15 বছর বয়সে তিনি সর্বপ্রথম বনফুল কাব্যগ্রন্থ লিখেন। শেষের কবিতা অনেকেই মনে করে কবিতা, আসলে কিন্তু এটা কবিতা না, এটা একটি উপন্যাস। এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্থাপন করেন। সোনার তরী একটি প্রতীক কবিতা। কৃষক মানে এখানে কবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। সোনার মানে কি? ওই দান বলতে ব্যক্তি বা মানুষ তার কর্মের প্রতীক। এখানে দান বা ফসল বলতে লেখক বুঝাতে চেয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ বা কর্মগুলো। মাঝি হলো মহাকালের প্রতীক। সোনার তরী কবিতায় বর্ষাকালের কথা বলা হয়েছে। আমি একলা মানে কৃষক বেশে প্রতীকী অর্থে কবিকে বোঝানো হয়েছে। বাঁকা জল মানে কালের স্রোতের প্রতীক। বাঁকা জল মানে কি? কালের স্রোতের প্রতীক। গরজে অর্থ গর্জন করে। খুর দ্বারা অর্থ হলো খুরের মতো দাঁড়ালো স্রোত। খরপরশা অর্থ হলো দাঁড়ালু বর্ষা। থরে ভিতরে অর্থ হলো স্তরে স্তরে। রাশি রাশি বাড়া বাড়া বলতে উৎপন্ন দানের সম্ভার বুঝাতে ব্যবহার হয়েছে। রাশি রাশি বাড়া বাড়া মানে কি? এই যে দান উৎপন্ন করা হয়েছে ওইগুলোর সম্ভার বুঝাতে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে সৃজনশীল প্রশ্ন আনসার করবা ক জাস্ট এক লাইন অথবা একটি ওয়ার্ডস, আর খ আনসার করবা 3 থেকে 4 লাইন। আর ক এবং খ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। গ এবং গ যেহেতু কবিতা তোমরা ফুললি আশা করি বুঝতে পেরেছো, গ এবং ঘ সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবা। গ কিভাবে লিখবা? গ লিখার ক্ষেত্রে কবি ও কবিতার নামটা উল্লেখ করবা গ এবং গহে। কিভাবে লিখবা? সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এই কথা বলেছেন গ এবং গহে। কবি ও কবিতার নাম যদি উল্লেখ করো ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।